আমি বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতাকে রাজপথে এইভাবে নির্যাতিত হতে দেখিনি, যে নূরকে যেটা দেখেছি। এবং আমি আজকে একটা কথা বলে যাই আপনাদের, এটা বলা প্রয়োজন আমার, যখন সে মার খেয়ে, প্রচণ্ড মার খেয়ে, যখন সে হসপিটাল থেকে তাকে বের করে দিয়েছে, যখন সে পালিয়ে আছে, উত্তরার একটা হসপিটাল সে ছিল, জাফরুল্লাহ ভাই আপনি ঘটনাটা শোনেন, তখন তারা প্রতিবাদ হিসাবে একটা শহীদ মিনার একটা প্রোগ্রাম করতে আসছে, নূরকে সবাই যোগাযোগ করছিল, ভাই আপনি আসেন, আপনি না আসলে প্রোগ্রামটা করতে পারবো না। নূরের গায়ে তখনও স্টিচ, তখনও সে ব্যান্ডেজ পরা, সে অবস্থায় সে আমাকে ফোন করেছে, স্যার আমি কি করব। আমি বললাম তোমাকে ডাক্তার কি বলছে? বলে ডাক্তার বলছে আরেকটা যদি বাড়ি খান আপনি চিরতরে পঙ্গু হয়ে যাবেন। আমি বললাম নূর তুমি একটু সুস্থ হও, পরে আসো, এখনই প্রোগ্রাম করা কি দরকার। হঠাৎ সে বলল না স্যার আমি আসবো স্যার, যা হয় আমার হবে। আমি আশ্চর্য হয়ে পরের দিন দেখি সে হাত ব্যান্ডেজ নিয়ে এসে, এত গায়ের মধ্যে স্টিচ নিয়ে এসে প্রোগ্রাম করতে এসেছে। এই সাহস কয়জনের আছে যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলি? এখানে আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আগাতে হবে। আরেকটা জিনিস আমার কাছে খুব অদ্ভুত লাগে যে তাকে কিভাবে ইররেলেভেন্ট করে ফেলা হচ্ছে বাংলাদেশে। উনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, উনি প্রথম বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছেন, আপনারা জানেন 1970 সনে উনি বলেছেন, উনি যুক্তফ্রন্টের নেতৃত্ব দিয়েছেন। উনার পথ ধরে বাংলাদেশে স্বাধীনতার যে ইতিহাস তার অন্যতম নির্মাতা উনি, উনাকে বাংলাদেশে ইররেলেভেন্ট করে ফেলা হচ্ছে। তবে আমি এটাতে আমার মনে হয় আবার আমাদের অন্যভাবে দেখলে অবাক হওয়ারও কিছু নাই, কারণ ফ্যাসিজম যেখানে থাকে, স্বৈরতান্ত্রিকতা যেখানে থাকে, সেখানে একজনকেই বড় করা হয়, বাকি সবাইকে শেষ করে দেওয়া হয়। এবং এই আমলে আপনি ভাসানীকে বিলীন করে দেওয়ার চেষ্টা কি, তাজউদ্দিন সাহেবকে বিলীন করে দেওয়ার চেষ্টা করা হয়, যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যিনি এক্সিকিউটিভ, আমি বলি যে আমরা পত্রিকাতে বলি এক্সিকিউটিভ এডিটর, যে আসল কাজটা যে করে, আসল কাজটা যিনি করেছিলেন, উনাকেই বিলীন করে দেওয়ার চেষ্টা করা হয়। তো আমার মনে হয় ভাসানীর কথা সবাইকে বলতে হবে। ভাসানী বাংলাদেশ, উনার যে জীবনযাপন, উনার যে আদর্শ, সেটাই বাংলাদেশের ভবিষ্যৎ, সেটাই বাংলাদেশের ঠিকানা। এবং আমি অত্যন্ত আপনাদের ধন্যবাদ জানাই, আপনারা অত্যন্ত কারেক্টলি ভাসানীর রাজনীতিটাকে জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করছেন। আরেকটা কথা আমি বর্তমানে রাজনীতি নিয়ে বলবো, আমি খুবই খুশি হয়েছি আপনারা একটা ঐক্য প্রক্রিয়া হাতে নিয়েছেন, এবং এই ঐক্য প্রক্রিয়া আরও বহুদূর এগোতে হবে। দেখেন আমরা তো এই দিনগুলো সবাই জানি যে এটা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, এটা একটা আগের রাতে ভোট করা নির্বাচন। এটা পৃথিবীর ইতিহাসে 2014 আর 2018 যে দুইটা ইলেকশন হয়েছে, আমি পৃথিবীর ইতিহাসে এরকম ইলেকশন দেখি নাই। এবং লাস্ট ইলেকশন যেটা করেছে, 20 কোটি লোকের চোখে আঙুল দিয়ে 20 কোটি লোককে লাথি মেরে দেখে করেছে, আমি করেছি, তুই পারলে ঠেকা। এর চেয়ে বড় অন্যায় কে করেছে? কোনো সামরিক শাসকও করেছে নাকি আমার সন্দেহ আছে। এত বড় অন্যায় কে করেছে? আপনারা তো জানেন তারা বিচার বিভাগ নিয়ে কী করেছে, আপনারা তো জানেন তারা কত দুর্নীতি করছে, আপনারা তো জানেন তারা গুম করেছে। এগুলি তো নতুন করে জানানোর কিছু নাই, এটা তো নতুন করে উপলব্ধির কিছু নাই যে এই সরকারকে অবশ্যই নিরপেক্ষ একটা নির্বাচন দিতে বাধ্য করা হবে। তাহলে ঐক্যবদ্ধ হতে পারেন না কেন? আমি বুঝলাম না। যখন বিএনপি একটা মাগুরার উপনির্বাচনে কারচুপি করেছিল, একটা উপনির্বাচনে কারচুপি, যেটার সাথে ক্ষমতার কোনো সম্পর্ক নাই, তখন যুগপৎ আন্দোলনে সিপিবি, জামাত সবাই ঝাঁপায় পড়লো, জামাত ঝাঁপায় পড়লো। সংসদ ভবনে শেখ হাসিনার সাথে নিজামীর ছবি তখন হয়েছিল। এই যে হাসনাত কাইম ভাইরা আছে, জাফরুল্লাহ ভাইরা আছে, আমি কি বানিয়ে বলছি? একটা উপনির্বাচনে কারচুপির জন্য, আর দুইটা এত বড় ভয়াবহ কারচুপির পর কেউ যখন আপনাদের সাথে আন্দোলনে আসে, আরে তুই কোন দল, তোর আদর্শ কি, তোর বাপ করতো, এটা কি আশ্চর্য কথা? তাহলে তখন এটা করলেন না কেন? তখন আমার মনে হয় যে এই লোকগুলা যারা বলে তাদের মধ্যে প্রচণ্ড একটা অসততা রয়েছে। তারা আসলে চায় সরকার থাকুক, যে কোনো কারণেই হোক চায় থাকুক। এই সরকারের বিরুদ্ধে ঐক্যের প্রয়োজন নতুন করে কিছু নাই। যখন একটা ঘরে আগুন লাগে, যখন সেই আগুনটা নিভাতে বিভিন্ন লোক এগিয়ে যায়, আমরা কি জিজ্ঞেস করি তুই আগুন নিভাতে যাচ্ছিস, তোর বাপের নাম কি, তোর বাপ কি পলিটিক্স করতো, জিজ্ঞেস করি? এই পুরা দেশে আগুন লাগিয়েছে, তারপর এই সমস্ত কিছু জিনিস ছাড়েন। আমার কাছে মনে হয় একটা প্র্যাকটিক্যাল লেসন আছে বাংলাদেশের মানুষের জন্য। ঐক্যবদ্ধ থাকলে কি হয় সেটা নূররা দেখিয়েছে ডাকসু ইলেকশনে। আমি বলি আপনাকে, আমি কোনোদিন আশা করিনি নূররা ডাকসু ইলেকশনে জিতবে, এবং আমি জানি নূররা প্রতিটা আসনে জিতেছে, একটা দুইটা আসন বাদে। সত্যিকার যদি ভোটার হতো, সত্যিকার যদি ভোট গণনা হতো, রাশেদ ডাকসুর জিএস থাকতো, এটা আমরা জানি। এখন আজকে কেন নূররা জিতেছিল, এটা কি আপনারা অ্যানালাইসিস করেছেন? এই যে এখানে রাষ্ট্রচিন্তার মানুষজন আছেন, আপনারা তো অনেক আলোচনা করেন, আপনারা অনেক বুদ্ধিমান মানুষ, আপনি একটু চিন্তা করেন তো, যে ওখানে তো লিটন নন্দী ছিল, সিপিবি ছিল, বাসদ ছিল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ছিল, এত বছর যাবৎ পলিটিক্স করছে, তারা তো ভালো মানুষ, তারা তো সত্যি ছাত্র অধিকারের পক্ষে কথা বলেছে, তারা পারে নাই, কোত্থেকে গিয়ে নূর আসে, তারা কেন পারলো? কেন পারলো জিজ্ঞেস করেছেন কখনো? এটার মধ্যে বাংলাদেশের ভবিষ্যতের রাজনৈতিক সাফল্যের উত্তর আছে। কারণ আমার কাছে মনে হয়েছে নূররা যে কথাটা বলেছে সেটা প্রতিটা ছাত্র বুঝেছে, সব সহজবোধ্য কথা বলেছে, এত কঠিন কথা বলা দরকার নাই, সোজা কথা। ও চোর, ও গুম করছে, ও ভুয়া নির্বাচন করছে, ওকে সরাতে হবে।
আর কোনো কথা দরকার নেই, প্রত্যেকটা মানুষ বুঝেছে, নুররা যেটা বলেছে এটা প্রত্যেকটা বুঝেছে। আরেকটা কথা আছে, নুররা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সমানভাবে রুখে দাঁড়িয়েছে, সমানভাবে সমালোচনা করেছে। চালাকি করে এই দল ক্ষমতা আছে একটু এই ল্যাঙ্গুয়েজে বলি, ওই দল ক্ষমতা আছে এই ল্যাঙ্গুয়েজে বলি, এগুলি বলে নাই। আজকেও নূর যখন কথা বলেছে, জিয়াউর রহমান হত্যাকাণ্ড শব্দটা উচ্চারণ করেছে। নুররা যখন বলে দেশের ইতিহাসের কথা, তখন ৭২ সন থেকে কী হয় সেটা বলে, ৭৫-এর পর থেকে বলে না, চালাকি করে না, সত্যি কথাটা সহজভাবে বলে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, তারা ঐক্য চেয়েছে। তাদের ছায়াতলে যারা আসছে, তুমি কি ওদের বিরুদ্ধে কম অপপ্রচার হয়েছে? রাশেদের বিরুদ্ধে কম অপপ্রচার হয়েছে? তারা কি আলাদা হয়েছে? এখন আপনাদের সাথে চোখের সামনে একটা ডেমনস্ট্রেশন হয়েছে যে কীভাবে ইলেকশনে জিততে হয়, কীভাবে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। এবং আরেকটা কথা নুররা করেছে, নিজে মার খেয়েছে। আমি আমার জীবনে 1987 সনে বিচিত্রা রিপোর্টার হয়েছে, জাফরুল্লাহ ভাই সাক্ষী আছে, 89 সনে। আমি বাংলাদেশে কোনো রাজনীতিবিদের ইন্টারভিউ মনে হয় না বাকি, আমি হাসিনা খালেদার ইন্টারভিউ নিয়েছি, তোফায়েল আহমেদ, মান্নান ভুঁইয়া আমাকে নিজে গাড়িতে করে নামিয়ে দিয়েছে, সব দেখেছি। আমি কোনোদিন কোনো বাংলাদেশে, আমি এর আগের ঘটনা জানি না, আমি বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতাকে রাজপথে এইভাবে নির্যাতিত হতে দেখিনি, নূরকে যেটা দেখেছি। এবং আমি আজকে একটা কথা বলে যাই আপনাদের, এটা বলা প্রয়োজন আমার, যখন সে মার খেয়ে, প্রচণ্ড মার খেয়ে, যখন সে হসপিটাল থেকে তাকে বের করে দিয়েছে, যখন সে পালিয়ে আছে, উত্তরার একটা হসপিটাল সে ছিল, জাফরুল্লাহ ভাই আপনি ঘটনাটা শোনেন, তখন তারা প্রতিবাদ হিসাবে একটা শহীদ মিনার একটা প্রোগ্রাম করতে আসছে, নূরকে সবাই যোগাযোগ করছিল, ভাই আপনি আসেন, আপনি না আসলে প্রোগ্রামটা করতে পারবো না। নূরের গায়ে তখনও স্টিচ, তখনও সে ব্যান্ডেজ পরা, সে অবস্থায় সে আমাকে ফোন করেছে, স্যার আমি কি করব। আমি বললাম তোমাকে ডাক্তার কি বলছে? বলে ডাক্তার বলছে আরেকটা যদি বাড়ি খান আপনি চিরতরে পঙ্গু হয়ে যাবেন। আমরা নূর তুমি একটু সুস্থ হও, পরে আসো, এখনই প্রোগ্রাম করা কী দরকার? হঠাৎ সে বলল না স্যার আমি আসবো স্যার, যা হয় আমার হবে। আমি আশ্চর্য হয়ে পরের দিন দেখি সে হাত ব্যান্ডেজ নিয়ে এসে, এত গায়ের মধ্যে স্টিচ নিয়ে এসে প্রোগ্রাম করতে এসেছে। এই সাহস কয়জনের আছে? এবং আমি খুব খুশি হয়েছি, আমি এই যে রাষ্ট্রচিন্তা আছে, জাফরুল্লাহ ভাই আছে, ভাষানী অধিকার পরিষদ আছে, আমি খুব খুশি হয়েছি, খুব আনন্দিত হয়েছি। আপনারা সত্যিকার অর্থে রাজপথে যারা লড়াকু সৈনিক আছে তাদেরকে রিকগনাইজ করতে পেরেছেন। আপনারা নূরদের সাথে থাকেন, আরও অনেক বড় ঐক্যবদ্ধ আন্দোলন করেন। এই সমস্ত আওয়ামী লীগের যে ফাঁদ আছে এর সম্বন্ধে অপপ্রচার, এর সম্বন্ধে বাজে কথা বলা, এর সম্বন্ধে মিথ্যা প্রচারণা চালা, সেগুলিতে কান দিয়েন না, সেগুলিতে আপনারাও কান দিয়েন না। সবাইকে সাথে নিয়ে আপনারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন। আপনারা যে রাষ্ট্র নির্মাণ করতে চান সেটা একদিনে করা যাবে না। আমরাও তো একটু পড়াশোনা করেছি, যে কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ফাউন্ডেশন হচ্ছে ইলেকশন, ইলেকশনের উপর বেস করে আপনি অন্য কিছু করবেন। ফাউন্ডেশনটা আগে ঠিক করেন, আগে একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন আনতে হবে বাংলাদেশে। এবং হাসনাত কায়ুম ভাই বলেছে যে এই ৭২ সংবিধানের মধ্যে অনেক বীজ ছিল, অনেক বাজে জিনিস ছিল। আপনারা, আমি জানি না আপনারা কি ঘোষণাপত্র করেছেন, আমার একটা অনুরোধ আছে, এটা আমরা বহু বছর আলোচনা করেছি, বহু টকশোতে বলেছি, বহু জায়গায় বলেছি। আওয়ামী লীগ যখন সংবিধান সংশোধন বিষয়ক কমিটি করেছে, আমি নিজে গিয়ে ওইটাই বলেছি, আপনারা একটা যে খসড়া সংবিধানের প্রস্তাব দেন বা সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাব দেন, যেখানে আপনারা বলেন বাংলাদেশকে অবশ্যই যুক্তরাষ্ট্রীয় সরকার হতে হবে, অবশ্যই ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট হতে হবে। পৃথিবীতে কোনো দেশ নাই যে এই দেশে 18 কোটি লোক এক কেন্দ্রিক সরকার, পৃথিবীতে একটা দেশও নাই। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে জনবহুল এক কেন্দ্রিক সরকার। আপনারা বলেন যে আর্টিকেল 70 শুধুমাত্র আস্থা অনাস্থা ভোটের ক্ষেত্রে থাকবে আর বাজেট প্রণয়নের ক্ষেত্রে থাকবে, অন্য কোনো ক্ষেত্রে থাকবে না। আপনারা বলেন বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণ করতে হবে। একটা উচ্চ আদালত কেন বাংলাদেশে, একটা উচ্চ আদালত থাকবে কেন বাংলাদেশে? জেলা জাজের হাতে রিট ক্ষমতা থাকবে না কেন? আমাদের আর্টিকেল 44 এই বিধান থাকার পরও এখনো পর্যন্ত নাই। আপনারা বলেন যে আমাদের অন্ন বস্ত্র বাসস্থান মৌলিক অধিকার করার সমস্যা আছে, গ্র্যাজুয়ালি করো। পাকিস্তানের এত সমালোচনা করেন, পাকিস্তান তো শিক্ষাকে ফান্ডামেন্টালাইজ করেছে, ভারত করেছে আরও আগে, তা আমরা কেন পারি না করতে? এবং আমাদের যে, আমি মনে করি বাংলাদেশের সংবিধানে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আছে, এটা হচ্ছে সবচেয়ে বিউটিফুল পার্ট, সেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। আমাদের এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি যুদ্ধটা করে এসে মুক্তিযোদ্ধারা প্রণয়ন করেছিল। সেখানে কি বলেছে? সেখানে বলেছে সম্পদের কেন্দ্রীভূতকরণ করা যাবে না, অনার্জিত সম্পদ ভোগ করা যাবে না, আয় ভোগ করা যাবে না। সেখানে পদে পদে অত্যন্ত স্ট্রংলি, সবচেয়ে স্ট্রংলি সমাজতান্ত্রিক আদর্শের কথা বলা হয়েছে, সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে। এগুলি আপনারা বলেন যে এটাই মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা মানে তুই কি জামাত না, এটা বলা। আর ফেসবুকের মধ্যে আমি 16 ডিসেম্বর আসলে ছবি দিয়ে দিলাম, আমি মুক্তিযুদ্ধের চেতনাধারী হয়ে গেলাম। আমি চোর, আমি গুমকারী, আমি জনগণের ভোটাধিকার লুণ্ঠনকারী, আমি ভারতের দালাল,
তারপরে বলে আমি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে। আমি তো মনে করি, আমি অন্তর থেকে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনার সমস্ত ফিল্টার যদি দেখেন, মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় লঙ্ঘনকারী হচ্ছে বর্তমান সরকার, যতগুলো সরকার ছিল। কাজে যেই অস্ত্র তারা আপনাদের উপর করে, আপনারা সেই অস্ত্র শুদ্ধভাবে তাদের উপর প্রয়োগ করেন। যে মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় লঙ্ঘনকারী হচ্ছে তুই, কারণ তুই রাতের আধার ইলেকশন করিস, কারণ তুই চুরি করিস জনগণের সম্পদ, কারণ তুই লুট করিস, গুম করিস, কারণ তুই দেশের স্বার্থ বিকিয়ে দিস অন্য রাষ্ট্রের কাছে ক্ষমতায় থাকার জন্য। তো আমি ছোট মানুষ, আমার কিছু বলার নাই। আমার খালি মনে হয় কি, আমাদের তো ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নাই, ব্যক্তিগত জীবনে অনেক পেয়েছি। খালি আমরা অন্তত যেই জায়গাটা আমরা শুরু করেছিলাম 91 সনে, আমরা রাজপথে সৈনিক ছিলাম তখন, যে অন্তত বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা শেখ হাসিনার প্রথম আমলে, খালেদা জিয়ার প্রথম আমলে, শেখ হাসিনার প্রথম দু আমলে, খালেদা জিয়ার প্রথম দু আমলে এখনকার চেয়ে অনেক ভালো ছিলাম। আগে অ্যাটলিস্ট সেই জায়গায় ফিরে যায়, আগে অ্যাটলিস্ট জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করি। ধন্যবাদ সবাই।